তাই হ্যাঁ, এই কেসটা করতে গিয়ে আপনাদের মধ্যে চিন্তা ভাবনা হয়েছে, যেমন একটি অশিক্ষিত গর্ধব গাধি চিটিংবাজ জোচ্চোর জালিয়াত একটি সমাজসেবিকার মাথায় ঢুকে গেছিল রিমিকে বদনাম করতে হবে এবং সারাক্ষণ ওই ক্যামেরা চালিয়ে পয়সা রোজগার করতে হবে। তাই হ্যাঁ, প্লিজ আসল কথাতে আসি। ধারও শুধু আছে না, আমি কাজেও সেরকম। দেখুন, তিনটে ছেলে মেয়ের কেস সামলাতে গিয়ে কোনো এক অশিক্ষিত জালিয়াত সারা সারা রাত লাইভ করে কেঁদে কেটে সে যা করলো নাটক, ছি 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 ছি। এটা কি সেই জিনিস? সাইকো তো বলবোই, সাইকোকে সাইকো বলবো না? সাইকো বলবো কি, তার থেকে আরো বাজে কথা বলবো। জালিয়াত, জোচ্চোর, খচ্চর মেয়ে ছেলে, হ্যাঁ, বদমাস, ছাগলি একটা, ছাগলির যা কাজ কারবার করে রেখেছে, ঠিক আছে? তাকে আপনারা বিশ্বাস করতে পারেন, আমার কিছু যায় আসে যায় না। আমিও বিশ্বাস করেছিলাম, হ্যাঁ বিশ্বাস করেছিলাম, কিন্তু বিশ্বাসটা কোথায় এসে নষ্ট হলো? এতদিন পর যে কেসটা কমপ্লিট হয়ে গেছে, তারপরেও নতুন করে সাইকো এই মর্কট যার বিরুদ্ধে এফআইআর করেছে তার পায়ে ধরে তার পা চাটছে, সেখানে গিয়ে কমেন্ট করছে। ঠিক আছে, যে 505 সেকশনের একটা আসামি, 505 সেকশনের আসামি, তার পা গিয়ে চাটছে। ঠিক আছে, একদম পৌলমি, ওর খিদে পেয়ে গেছে, একটু বেশি করে দাও তোমরা। ইয়ো ইয়ো হানি সিং, লাইক করো লাইক করো। আচ্ছা, আগে এগুলো বলে নি। তো তিনটে ছেলে মেয়ের কেস আমি যা দেখেছিলাম সেই রাত্রেবেলাতে বা পরে, এটা একটা সামাজিক ব্যাধি ছিল। আনুষ্কা, আমার হেল্প নিতে পারো, আমি তোমায় বলতে পারি। যাই হোক, এটা বলছি, আগে এটা বলে নি। এটা একটা সামাজিক ব্যাধি ছিল। তিনটে ছেলে মেয়ে, তিনটে ছেলে মেয়েরই নয়, মানে কেউ কারোর জন্য কোনো রকম ভাবে কোনো ভালোবাসাটা থেকেও যেটা ছিল, তিনটে ছেলে মেয়ের মধ্যে একটা ইনফ্যাচুয়েশন ছিল, মানে একটা এই অল্প বয়সী বাচ্চাদের মধ্যে একটা ভুল ছিল, একটা বাচ্চা বয়সের ভুল। আর এই বাচ্চা বয়সের ভুলগুলো তিনটে ছেলে মেয়ে, তিনটে বাবা মার মধ্যে একটি বাবা মা বুঝতে পেরেছিল, সেটা হচ্ছে দিশানির বাবা মা, যে আমার মেয়ে ভুল করছে। বাকি প্রীতমের বাবা মাও বুঝতে পারছিল না, আর রিমির বাবা মাও বুঝতে পারছিল না যে এটা একটা ভুল। এদের কাছে এটা হয়ে গেছিল একটা লড়াইয়ের ময়দান, আখড়া। মা বাবা তুলে কথা বলেছিল, তাই বললাম, মা বাবা তুলে বললাম। মৌপিয়া মাইতি মা বাবা তুলে বললো বলে ওকে মা বাবা তুলে বললাম। মা বাবা যে কারো তুললে আমিও তার বলবো, মা বাবা তুলে তো কথা বলিনি। ও আমাকে যেটা লিখলো আমি তাকে তার উত্তরটা দিলাম, যে ও আমার মা বাবা তুলে বললো বলে আমি তাকে মা বাবা তুলে বললাম। ঠিক আছে, আচ্ছা এবার আসি আসল কথায়। তিনটে ছেলে মেয়ের যে ব্যাধিটা ছিল, আমরা যেটা দেখতে পেয়েছি আমাদের চোখে, সেটা হচ্ছে দিশানির মা বাবা দিশানিকে বুঝিয়েও পারছিল না। রিমি যা চায় তার মা বাবা সেটাই করে, আর প্রীতম যা চায় তার মা বাবাও সেটা করে। আজকে যদি আমি এই জিনিসটা আপনাদের চোখের সামনে না নিয়ে আসতাম, যে এটা একটা বাচ্চা ছেলে মেয়েদের ভুল, সেই ভুলটাকে শুধরাতে হবে। বিয়ে, জীবন, আইন, আদালত এক জায়গায় আছে, কিন্তু ভুলটা কি কি ছিল? অল্প বয়সে দুটো বিয়ে প্রীতমের, একটা বাড়ির কাছে ঝামেলা, এবং দীর্ঘদিন ধরে বাড়ি, পার্টি, পলিটিক্যাল লোকেরা, নেতারা, পুলিশ প্রশাসন এক টানা এফআইআর এর পর এফআইআর করছিল। দ্বিতীয়ত যেটা ছিল সেটা হচ্ছে চুচড়া থানায় একের পর এক 14 থেকে 15টা এফআইআর হয়ে গেছে। কার নামে হয়নি? পূজা লাইফস্টাইল থেকে শুরু করে, কুন্তল থেকে শুরু করে, এবং আরো 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 কার নাম বাদ দেবো, ওই জয়শ্রীর নামে কমপ্লেন আছে, রিমি ওর বাবার নামে করেছে, বাবা মেয়ের নামে করেছে, মেয়ে মায়ের নামে করেছে। মানে এক টানা চুচড়া থানা পাগল হয়েছিল, এক টানা এফআইআর হয়ে গেছে। ওখানে মিকি ছিল, মিকির নামে কমপ্লেন আছে। ঠিক আছে, রিমির মাসিরা এক টানা পারিসান ছিল, রিমিরা যখন তখন লাইভে এসে নিজের মাসি মেসো যাদের নামে যা পারতো কেচ্ছা ছড়াতো, আর মানুষ সেগুলো ভরে ভরে খেত, কারণ এরা মেন্টালি স্টেবল ছিল না কেউ, মেন্টালি স্টেবল কেউ ছিল না।
একদম ওরা ওদের মতোই আছে। আমি আজকে যেটা বলছি সেটা হচ্ছে যে এতদিন পর কেসটা কেন কিভাবে শেষ হয়েছে এবং কিভাবে আমরা শেষ করার চেষ্টা করেছি। আমার নামে ভুলভাল রটালে কিছু যায় আসে যায় না। আমার কাজ আমাকে, আমি কাজের মধ্যে আছি, আমার কাজ আমাকে এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, যেটা বলছিলাম, যেটা করতে হয়েছে আমাদেরকে একটা দল বেঁধে কাজটা করার জন্য প্রথমেই এসে আমি ওয়াইটিতে ডাক দিয়েছিলাম। হুম, যে আপনারা কে কে আমাকে সাথ দেবেন, কারণ আমি জানতাম এই ক্ষেত্রে আমি কিছু লোকের সাপোর্ট ডেফিনেটলি পাবো। তো পেয়েছিলাম। তিনটে ছেলে মেয়ের যেটা সব থেকে বড় অসুবিধা ছিল সেটা হচ্ছে, আমাদের ক্ষেত্রে যেটা অসুবিধা ছিল, আমি যাদেরকে নিয়ে লড়তে নেমেছি সেই সীমা, সোমা, ধরিত্রী, অর্পিতা, পিমনি, এরা প্রতানা কাজ করে গেছিল এবং এরা নিজেরাও কোন রকম ভাবে একজন প্রীতমের পাশে ছিল, একজন দিশানির পাশে ছিল, একজন রিমির পাশে ছিল। এরকম ভাবে এদের 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 মধ্যে কিন্তু একটা ডিভাইডেশন রুলও ছিল, কিন্তু সবারই মধ্যে একটা আলাদা আলাদা দলও ছিল। যেটা শুরু হলো সেটা হচ্ছে প্রীতমের 3 লাখ, রিমির 2 লাখ, দিশানির 2 লাখ এবং আরো তাদের পরিবার পরিজন সকলের মিলে মিনিমাম 11-12 লাখ লোক এর সাবস্ক্রাইবার ছিল। প্রত্যেকে কিন্তু নজর, আমি যখন এই কাজটা করতে নেমেছিলাম, এই ব্যাধিটাকে হাঁটাতে নেমেছিলাম, তখনই কিন্তু নজরটা আমার ওপরে সকলের আঙুল তুলে আপনারা রেখেছিলেন। ঠিক আছে, যে যদি কারোর কোনো ক্ষতি হয়ে যেত তিনটে ছেলে মেয়ের মধ্যে, কেউ যদি বিপদগামী হয়ে যেত এবং কেউ যদি সত্যিই তার জীবন সুসাইডাল অ্যাটেম্পটের পথে চলে যেত বা যদি কোনো রকম ভাবে শেষ হয়ে যেত, তাহলে কিন্তু আপনারা আমাকে, আমার জীবনটাকেও শেষ করে দিতেন। কারণ আপনারা ভিউয়ার, আর ভিউয়ারদের কোনো রকম ভাবে আমরা চটাতে চাইনি। আর আমাকে আটকাবার জন্য মর্কট তার স্ট্রিম লাইভ শুরু করে দিল। তার সাথে সাথে তার যারা হেল্পিং হ্যান্ড, যারা তাকে গুরুদেব বলে মনে করে, তার সব এন্ডি গেন্ডি চামচারা, তারা, এবং এই হাবলি ডাবলি কাবলি, সেও কিন্তু এসে এই দলে পড়ে গেল। ফাইন, এরা সকলে মিলে এক টানা আমাদেরকে কাজটা থেকে বিরত করার জন্য যা যা চক্রান্ত চালিয়েছে, চক্রান্ত চালিয়েছে সেগুলো আপনাদের সামনেই ঘটেছে। বর্ণালী মজুমদার, আমি সবারই নেব, আমি আপনাদেরকে লাইভেও জয়েন করতে বলবো, তাতে পজিটিভ বলবেন নেগেটিভ বলবেন, দুটোই নেব। আগে শুনে নিন, আপনারা একটু শুনে নিন। যখন প্রীতমকে থামাবার চেষ্টা করছি তখন রিমি বেড়ে যাচ্ছে, দিশানিকে থামাতে গেলে প্রীতম রেগে যাচ্ছে, রিমিকে থামাতে গেলে দিশানি এগিয়ে যাচ্ছে। কেউ থামার নয়, এখানে কেউ থামছিল না, কেউ থামার নয়। তিনটে পরিবারের মধ্যে কোনো কোঅপারেশন পাচ্ছিলাম না, একমাত্র পাচ্ছিলাম আমরা দিশানি এবং দিশানির মানে দিশানির মা বাবা আমাদেরকে বুঝতে পারছিল আমরা কি চাইছি। ঠিক আছে, একদম কাঞ্চন বাংলা, একদম ওদের নেওয়া যাচ্ছিল না। আমাকে বহু বহু রকম ভাবে, বহু রকম ভাবে, বহু জায়গা থেকে যখন কমপ্লেন করছিল ওয়াইটিতে এসে যে দিদি আর নিতে পারছি না, আর প্রীতম যখন তখন ক্যামেরা খুলছে, এই চলে এসো চলে এসো চলে এসো, সবাই আমাদের বিরাট বিপদ ঘটে গেছে, বিশাল বিপদ ঘটে গেছে, এই চলে এসো, এই খেয়ে নিচ্ছি, এই শেষ হয়ে যাচ্ছে। আবার রিমি হাও হাও করে কাঁদছে, মানে সে যখন কাঁদছে রিমি, গোটা ওয়াইটি একদম উত্তাল হয়ে যাচ্ছে, নেওয়া যাচ্ছে না রিমির কান্না দুঃখ। আবার ওই দিক থেকে দিশানি যখন কাঁদতে বসছে তখন পাবলিক পাগল হয়ে যাচ্ছে। এই দিশান, প্রত্যেকেরই একটা ফ্যান ফলোয়ার আছে এবং প্রত্যেকেরই একটা আলাদা ওয়াইটিতে একটা জায়গা আছে, প্রত্যেকেরই নিজস্ব সাবস্ক্রাইবার আছে, নিজস্ব ফ্যান ফলোয়ার আছে, নিজস্ব ক্রিয়েটিভিটি দেখিয়ে এরা কিছু মানুষের হৃদয়ে আছে, এটা তো অস্বীকার করা যায় না। কিন্তু এই তিনটে ছেলের যে ভুল, কোন ভুলগুলো তাদেরকে দেখিয়ে ঠিক করা যাবে, সেটা কিন্তু আপনাদের চোখে বা আমাদের কাছে কোনো রকম ভাবে
আমি যদি প্ল্যান ফেলে দিতাম তাহলে আগে থেকে আপনারা জেনে নিতেন। আমি যখনই কোনো কাজে ঢুকেছি সঙ্গে সঙ্গে আমাকে যেদিন কাজে ঢুকেছি সেদিনই বিট্টু ফোন করেছিল, বিট্টুর ফোন নিইনি, কোনো ইউটিউবারের ফোন নিইনি, কারোর ফোন পিক আপ করিনি। তার কারণ আমি যদি ফোন পিক আপ করতাম সেগুলো কল রেকর্ডিং হতো আর ওয়াইটিতে সেগুলো ভাইরাল হতো, তাই আমি কারোর কোনো ফোন অ্যাটেন্ড করিনি। ঠিক আছে, করেছি কার? আমাদের গ্রুপের ভেতরে আলোচনা। গ্রুপের ভিতরে আলোচনা করতে গিয়ে গ্রুপের থেকেই যে মানুষ ধোঁকা দেবে, ঠিক আছে, সেটাও আমাদের জানা ছিল। সেই ধোঁকাবাজি আজকে প্রমাণ হচ্ছে আপনাদের সামনে। তিনটে ছেলে মেয়েকে তিন দিকে করতে গিয়ে তাদেরকে অনেক কথা বলতে হয়েছে, অনেক কাউন্সিলিং করতে হয়েছে, অনেক বোঝাতে হয়েছে, যার জন্য তিনটে ছেলে মেয়েকে অনেক কথা অনেক রকম ভাবে বলেছি, তার বাবা মাদেরকে বলেছি, তাদেরকে বলেছি, ছেলে মেয়েগুলোকে বলেছি, বলতে হয়েছে। এবং প্রীতমের বিরুদ্ধেও যে এফআইআর করতে হয়েছে, না চেয়েও করতে হয়েছে, কারণ তখন প্রীতমকে বুদ্ধি দেবার মতো অনেক উল্টো পাল্টা লোক অনেক রকম ভাবে বড় বড় অ্যাডভোকেটদের কাছে নিয়ে গিয়ে তাকে বাইরে বার করে নানা রকম পথে গেছে, কেউ থামতে চাইছিল না। ঠিক আছে, তাই আমি এবং আমার টিম মেম্বাররা সোমা, সীমা, ধরিত্রী, অর্পিতা, পিমনি, আমাদের মধ্যে একটা আলাদা কোর গ্রুপ ছিল, যে কোর গ্রুপে বৈশাখীকে ঢোকানো হয়েছিল এবং অভিকে ঢোকানো হয়েছিল, মামাই পরে বেরিয়ে গিয়েছিল। এবং আর একটা ছিল জেনারেল কোর গ্রুপ, সে আরেকটা ছিল জেনারেল গ্রুপ, সেটা ধনঞ্জয়ের ফাঁসি চাই, সেখানে আরো অনেকে ছিল, নবদা টবদা অনেকে ছিল। ঠিক আছে, তো যাই হোক, আমার কথা হচ্ছে এই কাজ করতে গিয়ে নতুন করে আর কোনো কন্ট্রোভার্সি হোক, সেটা আপনারা চাইবেন কি চাইবেন না, তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের সোমা, সীমা, ধরিত্রী, অর্পিতা, পিমনি এরা কেউই আর চায় না, এবং সেই তিনটে ছেলে মেয়েও আর চায় না। সব থেকে বড় কথা, যাদের নামে এখন বলা হচ্ছে তারা নিজেরাই আর এই কন্ট্রোভার্সির জগতে ঢুকবে না, কন্ট্রোভার্সির জগতে তারা আর আসবে না। তাদেরকে যতই টানুন আপনারা, তারা নিজেরাই উত্তর দিয়ে দেবে যে কেন আমরা কন্ট্রোভার্সির জগতে আসবো না। শেষের দিকে এসে আমরা যেখানে খুব অসহযোগিতা পাচ্ছিলাম সেটা হচ্ছে পিঙ্কির কাছ থেকে। পিঙ্কি এখন বুঝতে পারছে যে তখন আমরা তাকে যত রকম ভাবে বলছিলাম সে কোনোভাবেই থামছিল না। আর এখন পিঙ্কি অনেকটা ডেভেলপ করে গেছে, অনেক ম্যাচিওর হয়ে গেছে, সে নিজেও বুঝতে পেরেছে এগুলো করে আমার পরিবার, আমার মেয়ে, আমার জীবন সম্পূর্ণটা বিপথে চলে গেছিল। আজকে পিঙ্কি একটা ভিডিও করেছে, যে ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগলো, যে আমাকেই সামলাতে হবে সবকিছু। ইয়েস, অনেক ম্যাচিওর হয়েছে, অনেক ম্যাচিওর হয়ে গেছে পিঙ্কি। এবং সে আশা করছি কোনো কন্ট্রোভার্সির মধ্যে আর নিজেকে জড়ায়নি। বিগত 2 মাস ধরে অনেক চেষ্টা করেছে, তাকে কেউ ভুল বলেছে, সে তখন একটা আধটা বলেছে, কিন্তু আস্তে আস্তে পিঙ্কি নিজেও বুঝতে পেরেছে এই কন্ট্রোভার্সি করে কোনো লাভ হবে না, আমাকে ক্রিয়েটিভিটি দেখাতে হবে, কোয়ালিটি দেখাতে হবে, কারণ ছেলে মেয়েগুলো বাচ্চা এবং তাদেরকে তৈরি করতে হবে। হুম, সুতরাং সেই কাজে পিঙ্কি পাল নেমেছে, আজ থেকে দেখতে পেলাম, তার ভিডিওটা শুনলাম, যথেষ্ট। আমি কোনো কন্ট্রোভার্সি করছি না রিয়া, নিজেকে অশিক্ষিত প্রমাণ করো না, আগে গল্পটা শুনে নাও। তো অনেকে পুরনো কথা টেনে ধরে নতুন করে কন্ট্রোভার্সি আনতে চাইছে, তাদেরকে একটু জাস্ট বলে রাখলাম। দিশানি আজকেও ফোন করেছিল আমাকে, ও নিজে চাইছিল দিদি আমি কি একটা ভিডিও করে বলবো, আমি বললাম না, পাত্তা দিও না। দিশানি নিজেও তার কন্ট্রোভার্সি চায় না। এবং একটা কথা বলে রাখি, সৌরভের সাথে দিশানির যথেষ্ট ভালো সম্পর্ক তৈরি হয়েছে, আমিও কিন্তু সৌরভকে সন্দেহের চোখে দেখছিলাম, সন্দেহের চোখেই দেখছিলাম। আপনারা যখন আমায় লিখছিলেন, ফেসবুকে লিখছিলেন, হোয়াটসঅ্যাপে লিখছিলেন, এটা আপনি কি করছেন দিশানির সাথে, আমিও মনে হয়েছে যে সত্যি আমি বোধহয় সৌরভকে সত্যি বিশ্বাস করে ভুল করেছি। পরবর্তী দিনে দেখেছি সৌরভও ধীরে ধীরে নিজেকে পাল্টে ফেলেছে শুধু নয়, সৌরভ খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে দিশানিকে, এবং তাদের মধ্যে এখন দারুণ বন্ডিং হয়ে গেছে। এবার আসি আসল কথায়, আমাকে দিশানিই জানিয়েছিল যে ওরা রেজিস্ট্রি করছে, ঠিক আছে, দিশানিই জানিয়েছিল ওরা রেজিস্ট্রি করেছে,
তো আমি ভেবেছিলাম হয়তো রেজিস্ট্রি করেছে, পরবর্তী দিনে দেখলাম যে রেজিস্ট্রি করেছে কি করেনি সেটা আমাদেরকে দেখায়নি। হ্যাঁ, তবে একটা জিনিস ঘটনা, দিশানির মা বাবা ভীষণ খুশি, তার আত্মীয় স্বজন পরিজন তারা প্রত্যেকে খুশি সৌরভকে পেয়ে, এবং তাদের জামাই। এরপর সৌরভ যদি দেখে যে হ্যাঁ তার বউয়ের নামে তার নামে নতুন করে ফালতু কন্ট্রোভার্সি হচ্ছে, তো তারা তাদের মতো করে লিগাল অ্যাকশন নেবে। আর প্রীতম তো একটা কথা বলেই দিয়েছিল যে যদি আমার নাম নিয়ে ফার্দার কন্ট্রোভার্সি হয় আমি আমার লিগেল পথে এগোবো, কারণ প্রীতম এখন বোধহয় শিলং যাচ্ছে, তার একটা প্রমোশনের কাজ আছে। তো প্রীতমও বলবে এসে যে সে ক টাকা আমায় দিয়েছে, পিঙ্কি পালও এসে বলুক, এবং দিশানির পরিবারও এসে বলুক। প্রয়োজনে আপনাদের কাছে ফোন নাম্বার আছে, প্রত্যেকের পরিবারকে ফোন করবেন, করে জিজ্ঞাসা করবেন আমাকে ক টাকা দিয়েছে। ঠিক আছে? কারণ টাকার বিষয়টা আমি বললে আপনারা বিশ্বাস করবেন না। তাদেরকে বলবেন যদি আপনারা টাকা দিয়ে থাকেন আমাদেরকে প্লিজ স্ক্রিনশটটা আমাকে দিয়ে দেবেন, তাহলে তাদের কাছ থেকে আপনারা পেলে আমি যে টাকা নিয়েছি এবং আমি যে সিন্ডিকেট রাজ চালিয়েছি এবং এই কন্ট্রোভার্সিটাকে সিন্ডিকেট রাজ চালিয়ে বন্ধ করেছি, সেটার জন্য আপনাদের প্রথম প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই দিলাম যে আমি টাকার বিনিময়ে কাজ করেছি। ঠিক আছে? কারণ আমি বলবো যে না আমি তো কোনো টাকা নিইনি, ধরিত্রী বলবে না আমরা তো কোনো টাকা নিইনি, সীমা বলবে আমরা তো টাকা নিইনি, সোমাও বলবে, অর্পিতা বলবে, পি মনি বলবে, সবাই বলবে, কিন্তু কেউ আপনারা আমাকে বিশ্বাস করবেন না। আপনাদের প্রত্যেকের কাছে তাদের ফোন নাম্বার আছে, প্রত্যেকেই ফোন করে, হ্যাঁ সন্দীপের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সন্দীপের সাথে দারুণ টাচে আছে, এটুকু বলতে পারি। ঠিক আছে? ওর বাড়িতে যখন তখন আসছে যাচ্ছে, তো দেখাচ্ছে না কেন সেটা সন্দীপ বলতে পারবে, কেন দেখাচ্ছে না, দেখানোটা উচিত সন্দীপের, পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে দেখানো উচিত। মাঝে মাঝে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন আর আপনারা ধরছেন না কেন সন্দীপকে, বলুন দেখাতে। ঠিক আছে? একটু জল খেয়ে নি, তারপরে আরো কথা বলবো। একটা গাধি, যাকে আমি গাধি বলে ডাকি, গাধি কানতে বসেছিল দুদিন আগে, আপনি কি চান আপনাকে তো আমি টাকা দেবো না কিছু না, সবে তো শুরু হয়েছে, অনেক অন্যায় করেছিস রে, এত জলদি সব শেষ হয়ে যাবে? সেই গাদিকে বলছি তুই যে যেটা বলেছিস সেটার জন্য আবার একটা কেস হবে, যে আমি প্রীতমের থেকে 80,000 নিয়েছি। ওদের ডাইভোর্সটা কবে হবে ম্যাডাম? দেখুন আবারও আমি বলছি, ওদের সিদ্ধান্ত ওরা নেবে, ওরা যদি সিদ্ধান্ত নেয় আমাকে জানাবে, আমি নিশ্চয়ই সকলের পক্ষে থেকে যেটা ভালো হবে সেটাই করে দেবো। প্রীতম তার সিদ্ধান্ত আমায় জানিয়ে রেখেছে, রিমি কি সিদ্ধান্ত নেবে সে তার সিদ্ধান্ত আমায় জানাবে, ডেফিনেটলি আমি ওটা বলতে পারবো না, বউ হবে না গার্লফ্রেন্ড হবে না লিভিনে আছে, ওটা সন্দীপকে জিজ্ঞাসা করবেন। ঠিক আছে? সে সন্দীপকেই ভালো বলতে পারবে, সন্দীপই ভালো বলবে একদিন, সন্দীপ নিশ্চয়ই বলবে, বই কি ও আমি বলার থেকে কি, সন্দীপের জীবনে কত লোক এসে গেছে এখন জীবনে ওর। ঠিক আছে? যাই হোক ওটা সন্দীপ বলবে, কে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, কে কিভাবে আসছে যাচ্ছে, ঠিক আছে ওগুলো বলবে। ঠিক আছে? যাই হোক এবার আসি এই দিকের কথায়, গাদি বলেছে আমি নাকি প্রীতমের থেকে 80,000 টাকা নিয়েছি। তো আমি বলছি এই লাইক করো লাইক করো লাইক করো, এই সাবস্ক্রাইব করবে, কিন্তু এত বড় একটা সফলতা আমি এনে দিয়েছি, বিজনেস করছি ডেফিনেটলি করবো, আপনি চাইলে আটকে দেখাবেন আমাকে। হ্যাঁ ওটা আমাকে দেয়নি, অ্যাডভোকেটকে দিয়েছে, ওখানে 5টা এফআইআর হয়েছে, প্লাস ওই আমাদের দুদিন যেতে হয়েছিল গাড়ি খরচার জন্য 10,000 টাকা দিয়েছে, ইয়ো হানি সিং, প্রদীপ সিংহ 10,000 টাকা দিয়েছিল, তার মধ্যে অ্যাডভোকেটই 6,000 নিয়ে নিয়েছিল। ঠিক আছে? আমি দুদিন গিয়েছিলাম গাড়ি নিয়ে। যাই হোক, সেটা বলি আসল কথা। আর একটা জায়গাতে প্রীতমের জন্য টাকা লেগেছিল, সেটাও ওই ওই 10,000-এর ভেতরে আমার যে কত টাকা খরচা গেছে, 10,000 না কত 10,000 বেরিয়ে গেছে তার ঠিক নেই। এই সাবস্ক্রাইব করা হয়ে গেছে আমাকে, প্লিজ যত তাড়াতাড়ি আমাকে বাড়াবেন তত তাড়াতাড়ি অনেকের ক্ষতি হয়ে যাবে। ওই দুপুর বেলাতে চলে আসছে না কিছু গাধা গাধি মরকট, হ্যাঁ এসব চলে আসছে না, এসে লাফাতে চলে আসছে, লাফিয়ে বেড়াচ্ছেন। তার সারমেয় মানে কুকুরের ডাক, ও নিজেই সারমেয়, আস্ত সারমেয়র মতো আওয়াজ, গলা পুরো কুকুর, আমি আজকে দেখলাম উ করছিল, কেমন করে করছিল ওটা, আমি তো যদি করতে পারবো না, একদম পিওর কুকুর, জিনের ভেতর কুকুর, আমি অবাক। কুকুর না হলে কি আর এরকম ছাঁচড়ের মতো এত এত কল রেকর্ডিং যার ভাইরাল, মেয়েদেরকে নোংরা ভাষায় গালাগালি করে, মেয়েদের নামে প্ল্যানিং প্লটিং করে, মেয়েদের ছবি ক্লিভেজ জুম করে দেখায়, মেয়েদেরকে মলেস্ট করে, মেয়েদের নামে নোংরা কথা বলে, সেটা আবার আপনাদের চোখে হিরো। কিছু মহিলা আবার তাকে এই দাদা দারুণ দিচ্ছ, কেউ যদিও দেখে না, আর দেখে না, দেখবেও না, পাত্তা পায় না, পুলিশের পায়ে ধরে 1.5 মাস অ্যাকাউন্ট বন্ধ করে কেস খেয়ে আরো অনেক কিছু হতে চলেছে, সেটা পরে বলবো, এখন বলবো না, আপনারাই জানতে পারবেন তখন আমায় বলবেন। ঠিক আছে? अब तो जुदाई का मौसम, दो पल का मेहमान,
এলিজাবেথ, সবাই লাইক করো, লাইক করো, এলিজাবেথ বই আছে, লাইক করো, এলিজাবেথ দুদিনের মধ্যে ঢুকছি তোমার ওখানে। ঠিক আছে, সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। ইয়েস, নো শেয়ার, অনলি লাইক এন্ড সাবস্ক্রাইব। যাদের ম্যাডামের কথা না, ম্যাডামকে পছন্দ না, তারা লাইভ থেকে বেরিয়ে যেতে হবে। জয়া দেব বলে দিয়েছে বাই বস, হাই এম দা বস, বস বস। আচ্ছা, কালকে একটা ভালো কাজ করেছি না, আপনারা খুশি হলেন না? কারা কারা খুশি হয়েছেন? আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটেছে তার জন্য আমরা একটা প্রতিনিধি দল রাজ্যপালের কাছে গিয়ে ডেপুটেশন জমা করে এসেছি। আপনারা খুশি হয়েছেন কি হননি? আমি জাতীয় মানবাধিকার কমিশন করেছি, ন্যাশনাল ওমেন্স কমিশনকে চিঠি পাঠিয়েছিলাম, তাদের জন্য আজকে পশ্চিমবাংলায় অনেকে কমপ্লেন করেছিল, তাদের জন্য আজকে তারা পশ্চিমবাংলায় এসছে এবং সিবিআই রেকমেন্ডেশন দিয়ে গেছিল বলে। দীপক, এটা কি হচ্ছে? দীপক মানে দীপক হচ্ছে আলোর ছটা, অন্ধকারের মধ্যে পড়ে আছেন প্রদীপের পেছন দিকটা আপনি। ছি। আচ্ছা, রিয়েলি ইটস এ বিগ ডাউট whether you are a human right activist. If you have doubt না, go to National Human Rights Commission আর ask। মানে কতগুলো কেস ফাইল আজ পর্যন্ত করে রেখেছি, যদি সব থেকে বেশি না করতে পারি তো আমি অ্যাক্টিভিস্ট না। আচ্ছা, যাই হোক। তো গান গাইছি শুনে খুব রাগ হচ্ছে না? আরে গান করতে পারবো না আপনাদের সাথে, একটু গানও করতে পারবো না, একটু এনজয় করতে পারবো না? এটা এরকম দুঃখ দিলে আমাকে হবে? হ্যাঁ। আচ্ছা, যাই হোক। তো প্রীতমকে সবাই কল করবেন, পিঙ্কি পালকে করবেন আর দিশানিকে করবেন। তো সঙ্গীতা চক্রবর্তী ন্যাশনাল নিউজ বলে খুঁজবেন, মিনিমাম 20-25টা তো নিউজ অনায়াসে পাবেন, আরো বেশি পাবেন। সঙ্গীতা চক্রবর্তী হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট, ন্যাশনাল নিউজ বলে খুঁজবেন। হ্যাঁ। আরজি করে জব করে স্টাফ। আচ্ছা, সঞ্চারী নন্দী, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দারুণ লড়াই দিচ্ছে ডাক্তার বাবুরা, সাথে আমি কালকে রাজ্যপালের কাছে ডেপুটেশন দিয়েছি। আপনারা খুশি হয়েছেন কি হননি সেটা আগে বলুন, হ্যাঁ কি না সেটা আগে বলুন। আমি তো ছোট্ট একটা কাজ করেছি, হয়তো বিন্দু বিন্দুতে সিন্ধু, আমি ছোট্ট তো একটু চেষ্টা করেছি, আমি করেছি তো। সঞ্চারী নন্দী, হ্যাঁ আমি শুনলাম আপনার বাবা রয়েছে আরজি করে, খুব প্যাথেটিক ঘটনা, মানে মেয়েটির মুখটাও পর্যন্ত দেখা যাচ্ছে না, মুখের মধ্যে কি গোটা শরীরে কয়েকশো ক্ষত বিক্ষতের দাগ। ঠিক আছে। আরে ওটা সাইকো, সাইকো রত্না, ওটা সাইকোটা, সাইকো। সাইকোকে ভিডিও করছে। ইন অ্যাডভান্স হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আচ্ছা, আমি 15 তারিখে মনে হচ্ছে দিল্লিতে থাকতে পারি, আর যদি না হয় তাহলে 19 তারিখে কনফার্ম। ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ কুঞ্জাপাল, থ্যাংক ইউ। আচ্ছা, আমি জমা করে এসেছি একটা ছোট্ট ডেপুটেশন রাজ্যপালের কাছে। খুশি হয়েছেন আপনারা? আমি তো ছোট্ট কাজ করেছি। গাঁজা কেসটা শুধু দেখা যায়, ও মা গো। আচ্ছা, একবার একবার ফোনটা অন করুন, আমি বলে দিচ্ছি, দেখুন আপনি পেয়ে যাবেন। শুধু গাঁজা কেসটা দেখা যাবে না, অনেক কেস দেখা যাবে, আপনি চিনতে পারছেন না, না ওই জন্য আর কি। আমি তো এতদিন কোনোদিন মানে সেইভাবে আপনাদের সোশ্যাল মিডিয়ায় ভোকাল ছিলাম না, ওই জন্য। আচ্ছা, আগে ভাটকে যাবো, আগে উত্তরগুলো দিয়ে দিই, তারপর আপনাকে দেখিয়ে দেবো। আপনি পড়াশোনাটা একটু কম বোঝেন তো শেফালি, সেই জন্য বললাম একটু বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো, আপনি দেখতে পাবেন, আগে এটা শুনে নিন। তো এই 3টে ছেলে মেয়েরটা যেটা ছিল সেটা হচ্ছে আপনাদের ওয়াইটির মধ্যে ক্রিয়েটার টু ক্রিয়েটার এমন হয়ে গেছিল যেন মনে হচ্ছে ছিঁড়ে রক্ত খেয়ে ওকে ছাড়বে না, ওকে 1 ইঞ্চি জায়গা ছাড়বো না। ঠিক আছে। তো এইরকম আপনারা সেই গাধিকে বলবেন যে মিথ্যা তো জীবনে প্রচুর বলেছিস, বাচ্চা ছেলে দিয়ে মলেস্ট করেছিস, সোশ্যাল মিডিয়ায় টাকা তুলেছিস, অনেক জালিয়াতি করেছিস, আরো অনেকগুলো এফআইআর রেডি আছে তোর জন্য। ঠিক আছে। আমি হয়তো প্রতিবাদ মহল লিখছি, আমি বেশ খুশি আছি। ঠিক আছে, এই দেখো আমাদের প্রতিবাদ মহল পিমনি চলে এসছে। ঠিক আছে। তো আমাদের সংগঠনের তরফ থেকে এই ছোট্ট একটা কাজ আমি করে এসেছি, ছোট ছোট কাজ দিয়েই তো কাজ, বলুন আপনারা। কেউ লিখছেন না কিন্তু, হ্যাঁ খুশি। সে কালকে কি বলছে? আমার দুটো কল রেকর্ডিং শুনিয়েছে। এফআইআর তো বানতা হ্যাঁ বস, এফআইআর তো বানতা হ্যাঁ, বানতা হি হ্যাঁ। তার কিছু জিনিস আবার দুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন, আবার কানতে বসবে ওয়াইটিতে। এটুকু বলে রাখলাম হালকা করে। এতদিন ভাবলাম ছেড়ে দেবো, খুব খুশি হয়েছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মেয়েটার বিচার হবে কি, পুরো সাপাচাট করে দিয়েছে পুলিশ। সেই জন্যই তো ঘোড়াকে উত্তর ঘোড়া না, গাদি 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 গাদি। আর ওই জলাতঙ্ক রোগ হয়েছে ওর বাড়ির, ওই কুকুরটা কামড়ে দিয়েছে, দিয়ে জলাতঙ্ক রোগ হয়েছে, দিয়ে সারাদিন গু খেয়ে বেড়ায়, ওই যে মুখে গু নিয়ে ছোটে গু নিয়ে বেরোয়। ওরতে চলেছে, ওর যে কি হতে চলেছে। সঞ্চিতা, সঞ্চিতা, ওয়াইটি যখন দরজা খুলে দিয়েছি তখন তো পিছে হাঁটনে का ही नहीं है, आगे निकालना है। ठीक है। এবার আসি সেকেন্ড প্রশ্নে। হ্যাঁ রে, তোর মরকটের তো অনেক কেস করেছি, তোর মরকটে না, তোর মরকট কি আমাকে টাকা দিয়েছিল নাকি? তুইও জামিন নিবি গিয়ে। তোদের যে নামে এফআইআর হচ্ছে, চারিদিকে হচ্ছে, আরো অনেক কিছু হয়েছে, ধীরে। পরশু থাকবো মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ। ঠিক আছে, এটুকু জানিয়ে রাখলাম, মুর্শিদাবাদ থাকছি পরশু। আরো অনেক কিছু হবে, আরো অনেক কিছু হচ্ছে।
সেগুলোর জন্য অপেক্ষা করো? মেয়েদের ক্লিভেজ জুম করে নিয়ে এসে দেখানো, মেয়েদেরকে মলেস্ট করা, পানু মাসি বলা, পতিতা বলা, হুম, সব মানে প্রস্টিটিউট বলা, মেয়েদেরকে যখন যা কিছু বলা যায় না। কি বল, তোর বউ আর মা সতী? হ্যাঁ, তোর বউ আর মা সতী, বাকি সবাই অসতী না? হুম, বাকি মেয়েদের কোনো মান সম্মান নেই। উজ্জ্বলকে নোংরা কথা বলেছিলে, এখনো বলে যাচ্ছিস, কেসের পর কেস খেয়েছিস, আরো কেস খাবি। হ্যাঁ, কাল খন্ডকোষ ঢুকে যাবো, 12টা 12:30টার মধ্যে ঢুকে যাবো। তুমি ওর একমাত্র প্রীতম, রিমি, দিশানিদেরকে ফোন করবেন, ঠিক আছে? সতী, সতী কথাটার মধ্যে কি কোনো ইয়ে পাচ্ছেন, খারাপ কথা পাচ্ছেন? আরো অনেক কথা বলতে জানি ভাই, তোরা যা গালাগালি জানিস তার কয়েক হাজার গুণ গালাগালি জানি, কিন্তু আমার কল রেকর্ডিং এ কোথাও গালাগালি খুঁজে পাবে না। গাল দিয়েছি, এ দিয়েছি, ও দিয়েছি, এসব করি না গো, গালাগালিটা করতে পারি না। বেশ করে দেখায়। রিয়া, তোমার বাবা তো অন্য জায়গায় যায়, তোমার বাবা অন্য জায়গায়, যে কোনো মেয়ে মেয়ে কারোর সঙ্গে প্রেম করবে, কারোর সঙ্গে সংসার করবে, কারোর সঙ্গে ভালোবাসা করবে, সেইগুলো নিয়ে এসে কাটাছেড়া হবে ওয়াইটিতে, মান সম্মান নষ্ট করা হবে, ঠিক আছে? আর ওকে কে দায়িত্ব দিয়েছে? ওই আস্ত ইডিয়েটটাকে। হ্যাঁ, আর তাকে সাপোর্ট করা, সে যত রাজ্যের মেয়েদেরকে মলেস্ট করবে। প্রীতমের ফোন নাম্বারটা দেয়া আছে, প্রীতমের ইনস্টাগ্রাম, সেখানে গিয়ে যোগাযোগ করো। যে প্রীতমের মতো আমি টাকা দেবো না, তুই টাকা দিবি কি? তুই কোথায় লুকাবি সেটা আগে ঠিক কর, গাধি, গু খাকি, চিটিংবাড়ি, জালিয়াত, টাকা তুলবি, লোককে মিথ্যা কথা বলে আবার বলবি এটা কন্ট্রোভার্সি। কাউকে খালি গু খায় আর মুতে মুতে দি, গু খায় আর মুতে দি, কি ভাষা রে ভাই? এটা নাকি কন্ট্রোভার্সি, আর ওকে, ওর এই কন্ট্রোভার্সি শোনার জন্য পাবলিক নাকি পাগল। হ্যাঁ, মা ধরা পড়েনি? আরে আরজি করের ঘটনা তো গ্যাং রেপ, এটা গ্যাং রেপ, এবং কিভাবে খুন হয়েছে এটার জন্য তদন্ত হওয়া ভালোভাবে দরকার। তবে পুলিশ সব সরিয়ে দিয়েছে। এখন সিবিআই কি করবে, সিবিআই এর কতটা সাকসেস রেট, আমি সিবিআই এর প্রতিও সন্দিহান। সিবিআই অফিসারদের বিরুদ্ধে আমার অনেক কমপ্লেন আছে, অনেক কমপ্লেন আছে, মানে আমি নিজেও সন্দিহান সিবিআই ফিবিআই নিয়ে। আমি মানসিক ভাবে, যতদিন না ওই মেয়েটা যারা সত্যি মানে ইয়ে পাচ্ছে, বিচার পাচ্ছে, আমিও প্রশ্ন করেছি, তিনটে তিনটে প্রশ্ন। একদম যেদিন ঘটনা ঘটেছিল, যখনই সঞ্জয়কে গ্রেপ্তার করেছে তার উইদিন হাফ অ্যান আওয়ারের মধ্যে কলকাতা পুলিশকে ডিরেক্ট ট্যাগ করে, এই যে ডিরেক্ট ট্যাগ করে আমি তিনটে প্রশ্ন করেছিলাম। আর সেই তিনটে প্রশ্নের উত্তর কলকাতা পুলিশ দিতে পারেনি, আর দিতে পারবেও না। ঠিক আছে, দাঁড়ান এক সেকেন্ড, আমার প্রোফাইলটা বার করি। এই যে তিনটি প্রশ্ন কলকাতা পুলিশকে, রক্তমাখা জামা কাপড়গুলো সঞ্জয়ের কোথায়, সেদিন সঞ্জয়ের সাথে ডিউটিতে কে কে ছিল, আর ফিঙ্গারপ্রিন্ট কি মিলে গেছে, এবং হাতিয়ারটা কি পাওয়া গেছে যেটা দিয়ে মেয়েটাকে খুন করা হয়েছে। থ্যাংক ইউ এলিজাবেথ ম্যাডাম, আপনি কেন ঈশানীকে বলছেন রিমিকে সরিয়ে প্রীতম দিশানীকে মিল করাবেন? আপনাকে খুব রেসপেক্ট করি, বাট এই কথা শুনে কেন জানতে চাই? এটা কখন হয়েছিল? এটা হয়েছিল যখন দিশানী প্রচন্ড ভাবে ম্যাডাম এফবিতে টিম মেম্বার, কি ম্যাডাম এফবিতে কোশ্চেন করে কিছুই ক্লারিফাই, কি লিখলো যেন, আপনি টুইটারে আছি, হ্যাঁ টুইটারেও করেছি, এখানেও করেছি, ওখানেও করেছি, টুইটারেও করেছি, এফবি টুইটার দুটোতেই করেছি সৌমি, করেছি। আমি প্রশ্ন করতে কাউকে ছাড়ি না, প্রশ্ন সবাইকে করতে থাকি। আচ্ছা, কেন বলেছি ওই কথাটা? সেই সময় দিশানীকে থামানো যাচ্ছিল না, দিশানী প্রচন্ড কষ্ট পাচ্ছিল, কারণ এইগুলো থেকে তাদেরকে বোঝাতে, কাউন্সিলিং করতে হবে। হয়তো এমনও হতে পারে, তুই একটু ধৈর্য রাখ, যদি রিমি চলে যায় তোর জীবন থেকে, যদি প্রীতমের থেকে, তখন নয় তুই ভাববি, এখন তোর ভাবার সময় কোনো জায়গা নেই, কারণ সত্যি রিমি প্রীতমের ওয়াইফ, তারপরে তো ভাবা যাবে। আমি অনেক কথা বলেছি, শুধু ওইটুকু শুনিয়েছে। আমি দিশানীকে অনেক বুঝিয়েছি, এখনই মা ভেঙে পড়িস না। যদি বল সৌরভ তোর গায়ে কি হাত দিয়েছে, তোকে কি মেরেছে, তোর উপর কি অত্যাচার করেছে, বল, আমি পুলিশ প্রশাসনকে দিয়ে কেস করাবো। কারণ তিনটে ছেলে মেয়েকেই বোঝানোর চেষ্টা করেছি। রিমি কোনোদিনই কথা শোনেনি, শুনতে চায় না। রিমি রিমি কারোর কথা শুনতে চায় না। আস্তে আস্তে রিমির মা রিমিকে বোঝাচ্ছে, আশা করছি বুঝে যাবে। কারণ তিনটে ছেলে মেয়ে না প্রচন্ড পরিমাণে অ্যারোগেন্ট ছিল, প্রীতম প্রচন্ড অ্যারোগেন্ট ছিল। আজকে যে প্রীতমের মধ্যে অনেক সহনশীলতা বেড়েছে, সেটা দেখে আমি নিজেই খুশি হচ্ছি। সেই প্রীতমের মধ্যে অনেক চেঞ্জেস এসছে, এখন হুট করে কোনো সিদ্ধান্ত নেয় না প্রীতম। আপনারা দেখবেন হুট করে কোনো সিদ্ধান্ত প্রীতম কিন্তু এখন আর নিচ্ছে না, ঠিক আছে? তো ধীরে ধীরে এদের মধ্যে কিন্তু অনেক, প্রীতম আগে এক সময় যে যা বলতো লাইভে বসে পড়তো, যখন তখন যা তা কথা বলতো, সেগুলো করতো। তো সুতরাং সেই প্রীতমও কিন্তু আস্তে আস্তে অনেক অনেক পাল্টেছে, এবং এদের মধ্যে সহনশীলতা এসছে, ধৈর্য এসছে। রিমি কিন্তু এখন সেই আগের মতো হুটহাট করে সিদ্ধান্ত নেয় না, আস্তে আস্তে বড় হচ্ছে। তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তাদেরকে নিজেদের মধ্যে নিজেদের পায়ে এস্টাবলিশ হতে হবে, তাদের মধ্যে সহনশীলতা আসতে হবে, এবং তাদেরকে সমাজ ব্যবস্থাটা বুঝতে হবে, সেটা কিন্তু তারা বুঝতে পেরেছে।
এবার 1 ঘন্টা 25 মিনিট হয়ে গেল, আমি এতক্ষণ বকবক করছি, আপনারা 300টা লোক আমায় শুনছেন, এটাই আমার কাছে বড় পাওনা। তার মধ্যে অধিকাংশ আমার শত্রুরা মন দিয়ে শুনছেন। আরো একটা প্রশ্নের উত্তর আস্তে আস্তে দিয়ে দিই, হ্যাঁ আস্তে আস্তে দিই। কথা, পুরোনো কথা ধরবেন না, 3টে ছেলে মেয়েকে বোঝাতে গিয়ে অনেক কাউন্সিলিং করতে হয়েছে, অনেক অনেক করেছে। সেকেন্ড প্রশ্নের উত্তর দিই। সেকেন্ড প্রশ্নের হচ্ছে, সোমা সীমা ধরিত্রীকে গালিবাজ বলেছি, নোংরা কথা বলেছি, ফালতু কথা বলেছি, সোমা ধরিত্রীকে বাজে কথা বলেছি, ওদের নামে অনেক বাজে কথা বলেছি আমি ওই সাইকোর কাছে। সাইকো, আপনাদের মনে হয় ওই সাইকোর কাছে যদি থাকতো এতদিন আপনারা কল রেকর্ডিং পেতেন না? বরঞ্চ সীমা নিয়ে বাজে কথা বলছিল একদিন, আমি তখন ওকে বলেছি, বলেছি যে সীমার জীবনটা প্রচন্ড দুঃখের, সীমা যেভাবে মানুষ হয়েছে সত্যিই তাই, ওর ছোট বয়সটা ও যে কি কঠিন কঠোর পরিস্থিতিতে মানুষ হয়েছে। যে কি কষ্ট করে মানুষ হয়েছে সেটা দেখার পর আপনারা তাকে পতিতা বলেন। আমি বলেছি সীমা তার ছেলে মেয়েকে মানুষ করেছে, সীমার মধ্যে একসময় প্রচন্ড রাগ ছিল, এখনো সীমাকে বকি, এজ এ বোন হিসাবে সোমাকেও বকি, ধরিত্রীকেও বকি, অর্পিতাকেও বকি, পিমনিকেও বকি, সবাইকে বকি। এটা আমার অধিকারের মধ্যে পড়ে গেছে। তারা আমার টিম হয়ে, আমার প্রতিনিধি হয়ে, তারা যখন ওয়াইটিতে থাকেন তখন আপনারা সবাই বলেন আপনার বোন, আপনার বোন, আপনার বোন। হ্যাঁ আমার বোন, আমার আমার রক্তের বোন সবাই। এবং তারা যা করে তাদের নিজেদের মতো করে কন্টেন্ট বানায়, কাউকে কোনো কন্টেন্ট দিতে হয় না। এরা নিজেরা আজকে ওয়াইটিতে 3-4 বছর আছে, আমি তো সবে 3-4 মাস এসেছি। সুতরাং তাদের সম্বন্ধে যদি খারাপ কথা বলে থাকি তাহলে সেই সাইকোই আপনাদেরকে শুনিয়ে দেবে, শোনানোর পর আমি উত্তরটা দেবো। কারণ মিথ্যা কথা স্প্রেড করে দিয়ে, ভিউয়ারদের মন গলিয়ে নোংরা কথা বলে, তার আগে আপনারা প্রমাণ করবেন। এগ্রি, ইন্টারভিউ দেখছি, একদম আমি ইন্টারভিউ দিচ্ছি তো আপনাদেরকে। তার আগে আপনারা প্রমাণ করবেন যে আমি এই বাজে কথাগুলো বলেছি। সোমা সীমা ধরিত্রী অর্পিতা পিমনিকে মাস গেলে 25,000 টাকা করে, সব 30,000 টাকা করে রোজগার করতে বলেছি, যার থেকে আমি ভাগ নেব। সেই ভাগের প্রশ্নটা আপনারা তাদের কাছ থেকেই জেনে নেবেন তারা আমাকে ক টাকা করে দেয়।